সব খবর কম সময়ে সব খবর একসাথে এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব গেল 24 ঘন্টার সব বড় খবর। জাতীয় জীবনে সবচেয়ে গৌরবের দিন মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের মানুষ। সূর্যোদয়ের সাথে সাথেই সাভার জাতীয় স্মৃতিসৌধে জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় ফুলের শ্রদ্ধা। এরপর স্পিকার, প্রধান বিচারপতির পক্ষ থেকে ফুল দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিসভার সদস্য এবং কূটনীতিকরাও বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। স্মৃতির মিনারে হাজির হয়েছিলেন আহত মুক্তিযোদ্ধারাও। বিশিষ্টজনের পর শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। মহান বিজয় দিবসের এই আনন্দঘন মুহূর্তে আমি দেশে বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। সরকারের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। তাহলে দেশ পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। শহীদদের প্রতি ভালোবাসা প্রদর্শন শেষে উৎসব মুখর দিন পার করেছেন দেশবাসী। করোনা সংক্রমণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই দল বেঁধে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। তবুও শ্রদ্ধা জানাতে আসা মানুষদের কমতি ছিল না। স্বাস্থ্যবিধি মেনে অনেকে যান স্মৃতির মিনারে। সবাই সরব উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ হয়ে ওঠে রীতিমতো বর্ণিল। বিজয়ের 50 বছরে পা রাখল দেশ। পাওয়া না পাওয়ার আক্ষেপ রয়েইছে, তারপরও সবাই চান বৈষম্য কমে এগিয়ে যাক দেশ। উগ্রবাদ দূরে ঠেলে নিশ্চিত হোক সবার অধিকার। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, তার বিনিময়ে আমরা আমাদের দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একদিন অর্থনৈতিকভাবে স্বাধীন থাকব এবং আমাদের দেশটা অর্থনৈতিকভাবেও একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হবে। আমাদের ছেলে মেয়েরা যেন সেই চেতনা উদ্বুদ্ধ হয়। তরুণরা শপথ নিচ্ছে যে আমরা এই স্বাধীনতাকে ধরে রাখবো। ধর্ম নিয়ে, সংস্কৃতি নিয়ে বাড়াবাড়ি চলতেছে, এটা না থাকুক। দেশে যত বেকারত্ব সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এগুলো দূর হোক। রাস্তায় বের হলেও যেন সেই স্বাধীনতাটুকু পাই। নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, অসম্মানিত হচ্ছে, এইটা যেন না হয়। সাম্প্রদায়িক বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কারো সাথেই আপোষ নয়। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় অর্জিত হয়েছে ঠিকই, কিন্তু দেশবাসীর প্রকৃত মুক্তি মেলেনি। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। বিরোধী দল জাতীয় পার্টি সহ জাসদ, সিপিবির ব্যানারে শ্রদ্ধা জানানো হয় জাতির বীর সন্তানদের প্রতি। অনেকের মতে এত বছর পরও বিজয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। এবারকার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এই সাম্প্রদায়িক শক্তিকে রুখব। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিমুলার এই দেশের উপর দিতে হচ্ছে। মানুষের বাক স্বাধীনতা নেই। আজকে মানুষের মৌলিক স্বাধীনতাগুলো হরণ করা হয়েছে, অধিকারগুলো হরণ করা হয়েছে। গণতন্ত্রের চেতনা সম্পূর্ণভাবে বিলুণ্ঠিত হয়েছে। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবেই পরিচালিত হবে বাংলাদেশ, জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এই দেশ সব ধর্মের মানুষের, তাই কাউকেই অবহেলা করা হবে না। বিজয় দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালিত হচ্ছে, তাই উন্নত রাষ্ট্রের দ্বার প্রান্তে বাংলাদেশ। করোনাকালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ছিল তার কণ্ঠে। আলোচনায় আওয়ামী লীগ নেতারা সরকারের ভূয়সী প্রশংসা করেন। বলেন, দেশ বিরোধী চক্র এখনো অগ্রগতি চায় না। অন্য ধর্মাবলম্বী যারা, তাদেরকে অবহেলা চোখে দেখবো তা নয়, কারণ মনে রাখতে হবে সকলে এক হয়ে মুক্তিযুদ্ধে একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদের স্বাধীন করেছে। এই দেশের মাটিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার নিয়েই বাস করবে। যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে।
বিজয়ের দিনে যুদ্ধাহত এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ফলমূল এবং মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব এবং সহকারী প্রেস সচিব মোহাম্মদপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এসব উপহার পৌঁছে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ যোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে দেশ বিদেশে বসবাসরত সকলকেই বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার এক ভিডিও বার্তায় রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে লক্ষ্যেও কাজ শুরু করেছিলেন। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় প্রতিটি সূচকে দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। মহান বিজয় দিবসের এই আনন্দঘন মুহূর্তে আমি দেশে বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। সরকারের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। তাহলে দেশ পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়। বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দেন সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। আজকের দিনে আরও প্রত্যয় নিতে হবে যে এই দেশ থেকে যাতে করে সকল সাম্প্রদায়িক শক্তি, যত প্রতিক্রিয়াশীল শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যারা শক্তি, তাদেরকে নিশ্চিহ্ন করে আমাদেরকে সেই সোনার বাংলার দিকে এগিয়ে যেতে হবে। বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির কোনো সদস্য উপস্থিত না থাকলেও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ফুল দেন দলের মহাসচিব। আনুষ্ঠানিকতার পর মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। ক্ষমতাসীনরা গণতন্ত্রের চেতনা ভুলুণ্ঠিত করে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দেশ স্বাধীন হলেও বৈষম্য দূর হয়নি, মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের। বলেন, ক্ষুধা, বেকারত্ব এবং দুর্নীতিমুক্ত দেশ চায় মানুষ, আর এই লক্ষ্যেই কাজ করছে জাতীয় পার্টি। দুপুরে দলের বনানীতে বিজয় দিবসের আলোচনা সভায় কথা বলেন জাপাত চেয়ারম্যান। এ সময় ভ্যাকসিন নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। জি এম কাদের বলেন, দেশের সব মানুষ যেন বিনামূল্যে করোনা ভ্যাকসিন পায় সে ব্যবস্থা করতে হবে সরকারকে। সেই দল করলে, সে অপরাধ করলে তাকে পুলিশে অপরাধী হিসাবে দেখবে না, আর সেই দল না করলে উপযুক্ত হলেও সে চাকরি পাবে না, উপযুক্ত হলেও সে ব্যবসা পাবে না, এবং সে দোষ না করলেও তাকে দোষী সাব্যস্ত করবে যদি সরকারি দলরা। 5 দশকে কতটা এগোলো রক্তে কেনা বাংলাদেশ, অস্বীকার করার কোনো উপায় নেই। অর্থনৈতিক আর সামাজিক সূচকে ঈর্ষণীয় অগ্রযাত্রা। কথিত রয়েছে, তলাবিহীন ঝুড়ি এখন বিশ্ব অর্থনীতির নতুন বিষয়। তবে রাজনৈতিক উন্নয়ন হয়নি ততটা। এখনো টেকসই নির্বাচন পদ্ধতি ঠিক করতে পারেনি বাংলাদেশ। রয়েছে দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর গণতন্ত্র বাস্তবায়নের চ্যালেঞ্জও। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় স্বার্থের প্রশ্নেও দ্বিধাবিভক্ত রাজনীতিকরা, এমনকি দেশের সাধারণ মানুষেরও অনেকেই। প্রযুক্তির ব্যবহার করে স্বচ্ছতা আরো বাড়াতে পারি, মনিটরিং করে, তখন দুর্নীতি অনেকটাই কমে যাবে। কিন্তু যারা স্বার্থান্বেষী মহল, যারা প্রতিষ্ঠানকে কবজা করে দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিকভাবে মোকাবেলা সেটা করতে হবে, প্রশাসনিকভাবে মোকাবেলা করতে হবে। সুশাসন ছাড়াও যে একটা গভর্নমেন্টের যে একটা এফেক্টিভ গভর্নেন্স থাকা দরকার, সেটাও আমরা এই কোভিডের সময় দেখতে পারলাম যে সরকার হয়তো বলছে আমরা এটা করতে চাই, কিন্তু তারপরও তারা করতে পারছে না, অসহায় হয়ে তারপরে ছেড়ে দিচ্ছে। দেশে করোনায় গেল 24 ঘন্টায় 27 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্তের সংখ্যা 1632।
এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে ৭,১৫৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতেই এই তথ্য জানানো হয়েছে। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ১৭,০২৫, যেখানে শনাক্তের হার ৯.৫৯%। সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৯৫,৮৪১ জন। আর গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৬২২। সব মিলিয়ে সুস্থের সংখ্যা ৪,২৯,৩৫১। মৃত ২৭ জনের মধ্যে ২৩ জনই পুরুষ। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী যায়েদ মালিক। বুধবার মানিকগঞ্জে কর্নেল মালিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন শেষেই তিনি কথা বলেন মৃত্যুর হার আবারও বাড়ছে, তাই সকলকে মাস্ক পরতে হবে। তিনি দাবি করেন দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে, তবে অর্থনীতিও নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু একটি মহল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে। আমাদেরকে আরো বেশ কিছুদিন এই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যদি সবকিছু ঠিক থাকে, WHO অথবা FDA অথবা UK এর অ্যাপ্রুভাল আমরা পেয়ে যাই, আমরা আশা করব জানুয়ারির মধ্যেই শেষের দিকে ইনশাআল্লাহ আমরা ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসতে পারবো। যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া সহ ৭ জন বিদেশে পাচার করেছে প্রায় ২৪৩ কোটি টাকা। পাচার হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে। মানি লন্ডারিং মামলার বিষয়ে সিআইডির প্রতিবেদন এসছে হাইকোর্টে। সেই প্রতিবেদনে দেখা যায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট একাই তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানের মাধ্যমে সিঙ্গাপুরে পাচার করেছেন ২৩২ কোটি টাকারও ওপরে। যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়া পাচার করেছেন প্রায় ৯ কোটি টাকা। এছাড়া রাজীব হোসেন রানা, জামাল শরীফুল ইসলাম এবং আওয়াল হোসেন নামে ৪ ব্যক্তি সিঙ্গাপুরে পাচার করেছেন ১,৬৪,০০,০০০ টাকা। আগামী ১৭ ডিসেম্বর অর্থ পাচার বিষয়ে সমস্ত প্রতিবেদনের উপরই শুনানি করার কথা রয়েছে হাইকোর্টে। দুদক স্পেসিফিক মানি লন্ডারিং নিয়ে এই পর্যন্ত ২০২০ পর্যন্ত যে কাজগুলি করেছে সবগুলি তথ্যপত্র দেওয়া হয়েছে। টাকার অঙ্ক আমরা ভাগ ভাগ করে দিয়েছি, ব্যক্তি পর্যায়ে টাকা, দেশ পর্যায়ে টাকা, অনুসন্ধান কার্যের টাকার পরিমাণ, চার্জশিট দেওয়া হয়েছে টাকার পরিমাণ, আন্ডার ট্রায়াল টাকার পরিমাণ, টাকা এসছে কত, কার থেকে এসছে, আমাদের কিছু টাকা আদালতের আদেশে নিষেধাজ্ঞা আছে, তার পরিমাণ কত। বিজয়ের ৫০তম বছরে এসেও দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বসভায় যথাযথ স্থানে না দেখতে পেয়ে হতাশ দেশের ৩ শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্ব। ফুটবল, ক্রিকেট, হকির অগ্রযাত্রায় ত্রুটি বিচ্যুতি খুঁজে পান জাকারিয়া পিন্টু, রকিবুল হাসান এবং আব্দুল সাদেকরা। বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের আগে এবং পরে দেশের ক্রীড়াঙ্গনের সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলেছেন তারা। ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা, কোয়ার্টার ফাইনাল খেলা, এশিয়া কাপে ফাইনাল খেলা ২ বার, লিডার্স ট্রফি ফাইনাল খেলা। আমাদের মেয়েদের আপনি দেখেন যে তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আপনি যদি আমাদের আন্ডার-19 টিমটা দেখেন বাংলাদেশের, এই গত বছর তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো বিশ্বকাপ কিন্তু আমার ঘরে এসে গেছে। তো এইগুলো কিন্তু আমার সব প্রত্যাশাকে মিটিয়েছে, কিন্তু আমার টেস্ট ক্রিকেটের লঙ্গার ভার্সনে মোটেও আমার প্রত্যাশা পূরণ হয়নি। আর টেস্ট ক্রিকেটটাই হচ্ছে আসল ক্রিকেট। স্বাধীন বাংলা টিমের ফুটবল টিম একটা আমি বলবো একটা স্তম্ভ। এটাকে সামনে রেখে তোমাদের যে এগিয়ে যাওয়া উচিত। ভুটানের সঙ্গে তুমি হারবা কেন? ভুটানে তো আমরা 7 গোল দিছি, আমরা 5 গোল দিছি ভুটানে, তুমি ভুটানের সঙ্গে হারবা কেন? সবচেয়ে বড় সমস্যা হলো মাঠের, যে টার্ফ না হলে পরে তো এই খেলা যায় না। আমাদের সারা বাংলাদেশে আছে 2টো টার্ফ, একটা বিকেএসপি, একটা আমাদের ঢাকা স্টেডিয়ামে, হকি স্টেডিয়ামে। এইটা একটা বিরাট আমাদের একটা ডেটারেন্ট। পাড়ার ফুটবল আর নয়, পেশাদার কাঠামো আসবে এবার দেশের ফুটবলে। বিজয়ের ৫০ বছরে এসে এমন উপলব্ধি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। ব্যর্থতা মেনে নিয়ে বললেন, ভালো নেই দেশের ফুটবল। সরকার, ক্লাব আর ফুটবল প্রেমীদের সহযোগিতা ছাড়া এই অবস্থা থেকে মুক্তি কোনোভাবেই সম্ভব নয়, মানছেন এক যুগ বাফুফের মসনদে থাকা কাজী সালাউদ্দিন। এখন আমরা প্রফেশনালিজম আনতে পারিনি, এবং এই টার্মে আমার মেন কাজটাই হবে প্রফেশনালিজম আনার, ফুটবলটা যেন ফুটবলের মতন খেলা হয় ইন্টারন্যাশনাল লেভেলে। আমাদের এই পাড়ার খেলার থেকে বের হতে হবে। সো আই এম নট ভেরি হ্যাপি হোয়াট হ্যাপেন্ড। ইচ্ছা যা ছিল তাও হয়নি, আমার সময় হয়নি, আগেও হয়নি। ফুটবল ফেডারেশন একলা কোনোদিনও পারবে না, যতই চেষ্টা করেন, বিকজ পৃথিবী যেভাবে চলে আপনাকে ওইভাবেই চলতে হবে। এটা করতে গেলে
we will need complete support of the government. Then it is only possible এটাকে ডেভেলপ করার। আমি সাউথ এশিয়াতে যদি রেসপেক্টেবল টিম হই তাহলে আমি এশিয়ান আসিয়ান বহু দেশের সাথেই কম্পিট করতে পারবো, ওইটাই প্ল্যানিং। অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাসীন রিপাবলিকানদের স্বীকৃতি পেলেন জো বাইডেন। সিনেটে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান কংগ্রেসের রিপাবলিকান দলের প্রধান মিচ ম্যাককনেল। নির্বাচনের 1.5 মাস পার হলেও পরাজয় স্বীকার করতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জনতার রায়ের পর ইলেকটোরাল ভোটেও জো বাইডেনের বিজয় চূড়ান্ত হওয়ায় শেষ হয়ে গেছে তার সব আশা। যদিও হোয়াইট হাউস বলছে নির্বাচন সংশ্লিষ্ট আইনি লড়াই অব্যাহত রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। অবশেষে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইলেকটোরাল কলেজ ভোটে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় সুনিশ্চিত হওয়ার পর মঙ্গলবার বাইডেনকে স্বাগত জানান পুতিন। 3 নভেম্বর জনতার ভোটে বাইডেনের জয় নির্ধারিত হয়ে গেলেও ট্রাম্প হার স্বীকার না করায় আনুষ্ঠানিক ফল পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছিলেন ক্রেমলিন। 1.5 মাস পর পুতিনের পাশাপাশি হবু প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বেলসোনারো এবং মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। 2016 সালের নির্বাচনে ট্রাম্পের বিজয় রাশিয়ার কারসাজির অভিযোগ রয়েছে অনেকেরই। ক্রিসমাসের আগ মুহূর্তে সান্টা ক্লজ আর এলফের ছদ্মবেশে অভিনব কায়দায় মাদক বিরোধী অভিযান চালালো পেরুর পুলিশ। মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে নিরাপত্তা বাহিনী রাজধানীর খুব কাছে ভিলা এল সালভাদর এলাকায় চালানো হয় এই অভিযান। টের পেয়ে মাদক চোরা কারবারিরা যেন পারাতে না পারে সেজন্য ছদ্মবেশে বাড়িগুলোতে ঢোকে পুলিশের বিশেষ ইউনিট। এ সময় লস ফ্লাঙ্কুইস মাদক দলের প্রধান লুই অ্যান্টনিও তিনি সহ 4 সদস্যকে গ্রেফতার করা হয়। একই সাথে বিপুল পরিমাণ গাঁজা, কোকেইন, হ্যান্ডগান উদ্ধার করে পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে তোপধ্বনির মাধ্যমে দেশের সূর্য সন্তানদের সম্মান জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগ। বুধবার ভোর 6:34 জাতীয় প্যারেড স্কোয়ারে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। সাধারণত প্রতি বছর তোপধ্বনির মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের সূচনা শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, কিন্তু করোনার কারণে এবার হয়নি সেটি। তোপধ্বনি হচ্ছে সামরিক সম্মান, সামরিক অভিবাদনের এই প্রথাটি আন্তর্জাতিকভাবেই প্রচলিত। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। ফুলের শ্রদ্ধায় স্মরণ করেন জাতির বীর শহীদদের। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এরপরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। বরিশালে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আয়োজন করা হয় নানা কর্মসূচির। একইভাবে খুলনায়ও গল্লামারী স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা, পরে প্রশাসন সহ সর্বস্তরের মানুষ ফুলের শ্রদ্ধায় স্মরণ করেন বীর শহীদদের। সমস্ত দুঃখ কষ্ট সবগুলো যেন আমরা ভুলে যেন আমার আগামী দিন যেন আমাদের এগিয়ে যায়। কারোর সাথে কারো যেন দ্বন্দ্ব না থাকে, সবার মধ্যে সবার আন্তরিকতা, সব ভালোবাসা যেন মিশে থাকে। আজকে শহীদদের স্মরণে আমরা এখানে শহীদদের ফুল দিতে আসছি। মুক্তিযোদ্ধারা আমাদের একটি সুন্দর দেশ দিয়ে গেছে, এখন আমরা এই দেশটিকে সুন্দর করে গড়ে তোলা আমাদের পর্ব। সবাই মিলে লেখাপড়া করে দেশ গঠন করে ভালো থাকবে। এই বিজয়ের দিনে আমাদের প্রত্যাশা এই উন্নয়নের ধারাবাহিকতা, এই অগ্রযাত্রার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। পার্বত্য অঞ্চলে নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বুধবার ভোরে বান্দরবানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং। পরে শ্রদ্ধা জানান জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সীমিত পরিসরে ছিল সালাম গ্রহণ অনুষ্ঠান। এদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ নানা কর্মসূচিতে দিবসটি পালন করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে খাগড়াছড়িতেও সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়, পরে জনসমাবেশে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া জেলা আওয়ামী লীগ এবং বিএনপি আলাদাভাবে দিবসটি পালন করেছে। এছাড়া খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগেও হয়েছে আলোচনা সভা। বুধবার সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়, পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় স্থানীয় প্রশাসন। এরপর রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। আলোচনা সভা, সাংস্কৃতিক নানা আয়োজনও এখানে ছিল। বিজয় দিবস উদযাপন করেছে কক্সবাজার। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে এখানেও ৩১ বার তোপধ্বনিতে কর্মসূচি শুরু হয়। এরপরে স্থানীয় প্রশাসন ছাড়াও রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির এই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ৭৫-এর ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। বিজয় দিবসে সকাল থেকে খোলা ছিল রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। বুধবার থেকে সন্ধ্যা পর্যন্ত সবখানেই ছিল উপচে পড়া ভিড়। ছুটির আনন্দে সবচেয়ে বেশি মেতেছে আর কারা হতে পারে, শিশুরা। মিরপুর চিড়িয়াখানা, শিশু পার্ক এবং শিশু মেলায় সকাল থেকেই ছিল কানায় কানায় পূর্ণ। স্বাস্থ্যবিধি মানতে আলাদা করে মনিটরিং টিম ছিল চিড়িয়াখানায়। পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরে বেরিয়েছে ছোটরা। অনামিল আনন্দ পেলেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা ছিল অনেকের মধ্যে। ডিসেম্বর বলে ছুটিতে কি করেছো? আনন্দ উল্লাস করাটাই হচ্ছে আমাদের মূলত আজকের দিনের একটা উদ্দেশ্য আর কি। ছুটির দিনে বিশেষ করে শিশুদের এই রকম ভাবে কোনো বিনোদনমূলক জায়গাতে নিয়ে যাওয়া যায়, তাহলে ওরা নিজেরাই আনন্দ বুঝবে এবং ওরা ওইভাবেই শিখতে পারবে। কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্বোধন করা হয়েছে বালু দিয়ে তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য। কুষ্টিয়ায় হামলার প্রতিবাদ এবং জন্মশতবার্ষিকী উপলক্ষে সৈকতে এই বিশেষ আয়োজন ছিল। জেলা প্রশাসনের উদ্যোগেই এটি নির্মাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১০ জন সাবেক শিক্ষার্থীর একটি দল। নির্মাতারা বলছেন, প্রায় ১০ ফুট উচ্চতা এবং ১৪ ফুট প্রশস্ত এই ভাস্কর্যটি এখন পর্যন্ত নির্মিত দেশের সবচেয়ে বড় বালুর ভাস্কর্য। একই সাথে এর পাশে আরেকটি ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে জাতির জনকের ৭ই মার্চের ভাষণ। নিজের বাসভবনে হামলার অভিযোগ করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। বুধবার দুপুরে মতিঝিল থানায় তিনি এই অভিযোগ করে একটি সাধারণ ডায়েরিও করেন। ইশরাক হোসেন বলেন, ভোরে ২০ থেকে ২৫ জন যুবক হেলমেট পরা অবস্থায় গলিতে ঢুকে তার বাসার সামনে এসে ইট পাটকেল ছুটতে শুরু করে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতি কিংবা কেউ আহত হয়নি। তিনি মনে করেন এটা উস্কানিমূলক হামলা। ওখানে কোনো গুলি হয় না, এখানে শুধু ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আমাদের কাছে ফুটেজ আছে, যে মোবাইলের ফুটেজ আছে এবং সিসিটিভি ফুটেজ আমরা এখন এটা পর্যবেক্ষণ করব এবং থানায় দেব। বিএনপির বহিষ্কৃত নেতার আস্ফালন আর লন্ডন থেকে আসা ওহি দিয়ে ভাস্কর্য ইস্যুতে দেশে গৃহযুদ্ধ বাঁধানো যায় না মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার বিকেলে নগর ভবনে মহান বিজয় দিবসের আলোচনায় তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে ছুরি পরে বসে নেই। শেখ হাসিনা চাইলেই সমস্যার ৭ দিনে সমাধান সম্ভব। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, জাতির হৃদয়ে আঘাত করেছে ষড়যন্ত্রকারীরা। লন্ডন দিকে অভিনজিল হলে বুদ্ধি মেধা থাকে না। গৃহযুদ্ধের কথা বলে আমাদেরকে দুর্বল ভাইব না, চুপ করে পয়সা থাকি, সহ্য করি, শুধু এই দেশের বৃহত্তর স্বার্থে। যেই কোনো পরিস্থিতি, যে কোনো কুলাঙ্গারদেরকে মোকাবিলা করার জন্য বাঙালি জাতীয় ঐক্য বঙ্গবন্ধুকে অসম্মান করা কোনো অবস্থাতে কোনোভাবেই সহ্য করা হবে না।
মুক্তিযুদ্ধের অপশক্তিরাই ভাস্কর্য ভাঙছে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের উন্নয়ন কাজে বাধার সৃষ্টি করছে। বুধবার গুলশানে উত্তর সিটির নগর ভবনের সামনে বঙ্গবন্ধুর পোর্ট্রেট উন্মোচন শেষে এসব জানান মেয়র। বলেন, অপশক্তির বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতেই হবে। যারা দেশের প্রাণ ছিল তাদের কিন্তু দেখে দেখে গুলি করে করে কিন্তু তারা মেরেছে, তারা কিন্তু আজকে দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। যারা ভাস্কর্য ভাঙছে, যারা মিথ্যা ফতোয়া দেয়, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই প্রজন্মকে এখন দায়িত্ব নিতে হবে। মাস্কে নিরাপত্তা এই স্লোগানে বিজয় দিবসে করোনা প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করেছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বুধবার মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠান প্রধান কমান্ড্যান্ট মেজর জেনারেল ওয়াহিদুজ্জামান এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরে সবার মাঝে মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ওয়াহিদুজ্জামান বলেন, নিজে এবং পরিবারকে বাঁচাতে নিয়মিত মাস্ক পরিধান করতেই হবে। একই সঙ্গে ঝুঁকি এড়াতে বারবার হাত ধোয়ার আহ্বানও জানান তিনি। মহামারীর দ্বিতীয় ঢেউ যাতে আমাদের আপনজনদের ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকির মধ্যে ফেলতে না পারে, সে মোকাবেলায় আমরা সকলে সর্বত্র মাস্ক পরিধান করব এবং যথাসম্ভব করোনা স্বাস্থ্যবিধি মেনে চলব। বিজয় দিবস উপলক্ষে ক্রীড়াঙ্গনে দিনব্যাপী চলে নানা আয়োজন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্টিফিশিয়াল টার্ফে সাবেক ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। সেখানে লাল এবং সবুজ দল নামে অংশ নেন সাবেকরা। খেলায় সবুজ দলকে 3-0 গোলে হারায় লাল দল। 2 গোল করেন খোকন দাস এবং 1 গোল করেন জাকির। উভয় দলের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আকাশ সংস্কৃতির নেতিবাচক দিক থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে খেলাধুলা হতে পারে বিকল্প ব্যবস্থা। মাথুয়াইল ঈদগাহ মাঠে আয়োজিত শহীদ শেখ কামাল এবং সুলতানা কামাল বিজয় কাপ 2020 ফাইনালে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্মরণ করিয়ে দেন ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে শহীদ শেখ কামাল এবং সুলতানা কামালের অবদানের কথা। দীর্ঘবিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা স্মরণীয় করে রাখতে টেস্টে উইন্ডিজকে চ্যালেঞ্জ জানাতে চায় বাংলাদেশ। প্রত্যাশা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের। দল গোছানো প্রায় শেষ, তবে ঘোষণা হবে নতুন বছরের শুরুতে। নান্নু বলেছেন, বঙ্গবন্ধু টি-20 কাপে মাশরাফির পারফরমেন্স প্রত্যাশিত, তবে তার জাতীয় দলে ফেরা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচক। 21-এর একদম প্রথম দিকে আমরা দলটা দিয়ে দিব। আশা করছি যে ওডিআই সিরিজ এবং টেস্ট ক্রিকেটে আমরা একটা ভালো ক্রিকেটটা খেলতে চাই এবং ইতিবাচক ক্রিকেট খেলতে চাই। টপ খবর দেখছেন, আরও একটা বিরতিতে যাব। ছোট্ট বিরতি, সঙ্গেই থাকবেন। বিজয় দিবসে ফুল দিতে গেলে ফেনীতে 2 জায়গায় হামলার শিকার হয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। মারধরে ফুলগাজী এবং পরশুরাম উপজেলা ছাত্রদলের অন্তত 8 জন আহত হয়েছেন। ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের অভিযোগ, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের সামনেই তাদের উপরে চড়াও হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মজুমদারের দাবি, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলেই হয়েছে এই হামলা। এদিকে শহীদ বেদিতে ফুল দেয়া নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি এবং ইবি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সকালে ফুল দেয়া নিয়ে প্রথমে দুপক্ষের কথা কাটাকাটি এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। বেশ কিছুক্ষণ চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফিকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন হেফাজতের একাংশের নেতারা। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আল্লামা শফির জীবনী আলোচনা এবং মতবিনিময় সভায় দাবি করেন তারা। বলেন, সংগঠনের পদ দখল করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। হেফাজতের নতুন কমিটি বাতিলেরও দাবি জানান এ সময় তারা। খাবারের নালী এবং এই যে অক্সিজেনের নালী ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। 103 বছরের একজন বয়োবৃদ্ধ মানুষকে কেমন আচরণ করলে সে মৃত্যুর মুখে ঢুলে পড়বে? এর চেয়ে করুণ আচরণ করা হয়েছে। তাকে টর্চার করে তাকে শহীদ করিয়েছেন। সেই কুলাঙ্গার ছাত্ররা আজকে আড়াদারি মাদ্রাসার নেতৃত্ব দিচ্ছে। হেফাজতে ইসলামকে আপনি পুনরায় গঠন করুন, আমরা আপনাকে সহযোগিতা করব। আর যদি তাই না করেন, শুরু হয়ে গেছে, জাতি আপনাকে ধিক্কার জানাচ্ছে।
এমন সময় আসবে যাতে আপনাকে জুতা মারবে। আজকে নিজের পদ দখল করার জন্য নিজের পদরূপে সেই সমস্ত বেরলভীদের সাথে বসে একসাথে আদাত করতে পারতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত বাতিল বন্ডদের থেকে হেফাজত করুক। মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। ষড়যন্ত্রকারী চক্রান্তকারী চক্রদেরকে খুঁজে বের করে না হয় বাংলাদেশের মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। করোনার কারণে চলতি বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে 8 কোটি 10 লাখ কর্মী চাকরি হারিয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর এশিয়া প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক 2020 শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বলা হয়েছে এই অঞ্চলে পুরুষদের তুলনায় নারীরা বেশি পরিমাণে কাজের সুযোগ হারিয়েছেন। চাকরি হারানো এবং কর্মঘণ্টা কমার কারণে যুব সমাজ ক্ষতির মুখেও পড়েছে। সংস্থাটি বলছে করোনার কারণে এবছরের প্রথম 3 প্রান্তিকে এই অঞ্চলের শ্রমিকদের আয় কমেছে 10%। এই সময় এই অঞ্চলের জিডিপি কমেছে 3% মতো। সংস্থাটির আশঙ্কা আরও 2 থেকে 2.5 কোটি মানুষ কর্মহীনতার শিকার হতে পারে, আর এতে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়াবে 9 কোটি 40 লাখে। নতুন অপারেশনাল গিয়ার দিয়ে দায়িত্ব পালন শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। বুধবার সকাল থেকে গুলশান এবং রমনা বিভাগের 1.5 শতাধিক সদস্য এই গিয়ার দিয়ে দায়িত্ব পালন করে। নতুন এই অপারেশনাল গিয়ার প্রয়োজনীয় জিনিস রাখতে ট্যাকটিক্যাল বেল্ট, বড় অস্ত্রের পরিবর্তে ক্ষুদ্রাস্ত্র এবং হাত খালি রাখতে হেডফোন সহ ওয়্যারলেস ব্যবহার করবে পুলিশ সদস্যরা। এতে তাৎক্ষণিক যে কোনো ধরনের সেবা দেওয়া সহজ হবে। আমরা যেরকম বাহ্যিকভাবে আমাদের পরিবর্তন হয়েছে, ভেতরেও আমাদের সেই পরিবর্তন হবে। এর দুটো সম্মিলনে আমরা এখানে কার্যকরভাবে আমাদের যে মোবাইল পেট্রোলিং, আমাদের ফুড পেট্রোলিং, আমাদের যে হোন্ডা মোবাইল যেগুলো কাজ করে এবং সেগুলোর সমন্বয়ে আমরা এলাকার শান্তি শৃঙ্খলা এটাকে নিয়ন্ত্রণ করা, পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধ নির্মূলে আমরা আরও কার্যকর এখানে ভূমিকা রাখতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে জাহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে শ্রীরামপুর সীমান্তে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুপুরে ময়নাতদন্তের জন্য জাহিদুলের মরদেহ নিয়ে যায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। মহান বিজয় দিবস উপলক্ষে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 15 ওয়ার্ড। বুধবার বাদজোর ধানমন্ডি লেক সংলগ্ন নিজ কার্যালয়ে আয়োজন করেন 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা। অনুষ্ঠানে 30 লাখ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মিত মিলনপুর গুচ্ছগ্রামের উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন হরিপুর ইউনিয়নের মিলনপুর গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। পরে 10টি গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন তারা। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। বুধবার কাপ্তাই উপজেলা সেনাবাহিনীর আয়োজনে কাপ্তাই লেকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে 13টি নারী দল, 17টি পুরুষ দল সহ মোট 30টি দল অংশ নেন। নৌকা বাইচ দেখতে লেকের 2 ধারে জড়ো হয় শত শত মানুষ। প্রতিযোগিতা শেষে বিজয়ী সহ সব দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ধর্ষকদের রাসায়নিকের মাধ্যমে অক্ষম করে দেওয়ার বিধি রেখে নতুন আইন পাশ করল পাকিস্তান। এই সংক্রান্ত অধ্যাদেশে প্রেসিডেন্ট আরিফ আলভির অনুমোদনের পর মঙ্গলবারই কার্যকর হয় এই আইন। যৌন নির্যাতন মামলায় দ্রুত নিষ্পত্তি, নারী পুলিশ বৃদ্ধি, ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত। ধর্ষকদের তালিকা তৈরির বিধানও রয়েছে নতুন এই আইনে। নারী নির্যাতনের বহু কদর্য উদাহরণ রয়েছে পাকিস্তানে। তবে সম্প্রতি লাহোরের রাস্তায় 2 শিশু সন্তানের সামনেই এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর প্রবল বিক্ষোভের পরপরই এই পদক্ষেপ নেয় পাকিস্তান সরকার। গেল মাসে মন্ত্রিসভার বৈঠকের আইনটি অনুমোদন দেন প্রধানমন্ত্রী ইমরান খান। রাসায়নিক প্রয়োগে ধর্ষককে অক্ষম করে দেওয়ার বিধান রয়েছে ইন্দোনেশিয়া, পোল্যান্ড সহ বিভিন্ন দেশে। মার্কিন কূটনীতিক এবং দূতাবাস কর্মীদের উপরে মাইক্রোওয়েভ হামলা অভিযোগ অস্বীকার করল কিউবা। মঙ্গলবার দেশটির একাডেমি অফ সায়েন্স জানায় দূতাবাসের রেডিও ফ্রিকোয়েন্সির শক্তিশালী তরঙ্গ ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। গেল সপ্তাহে 19 সদস্যের মার্কিন কমিটির এক প্রতিবেদনে বলা হয় পরিকল্পিতভাবে ছোড়া রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জির প্রভাবেই রহস্যজনক অসুস্থতা
কারাই মাইক্রোওয়েভ হামলা চালিয়েছে তা স্পষ্ট না করলেও প্রতিবেদন বলছে সোভিয়েত ইউনিয়নের গবেষণা হয়েছিল বিষয়টি নিয়ে। মার্কিন বিজ্ঞানীদের প্রতিবেদনে বলা হয় হাভানায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তরঙ্গ ব্যবহারই এই অসুস্থতা। 2016 সালের 18 পর্যন্ত মোট 26 মার্কিন কূটনীতিক এবং সিআইএ কর্মকর্তা হাভানা সিনড্রোমে আক্রান্ত হন। অপহরণের 5 দিন পরও হদিস মেলেনি নাইজেরিয়ায় 3 শতাধিক স্কুল ছাত্রের। সন্ত্রাসীদের সাথে সরকারের আলোচনা চলছে বলে দাবি করেছেন প্রেসিডেন্টের মুখপাত্র। তবে এই ঘটনায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম দায় স্বীকারের পর প্রশ্ন উঠেছে সরকারের সন্ত্রাস বিরোধী লড়াই নিয়ে। বোকো হারাম নেতা আবু বকর শেকাউ হিসেবে দাবি করে একটি অডিও বার্তাও প্রচারিত হয়েছে মঙ্গলবার। অবশ্য সত্যতা নিশ্চিত করেনি কোনো দায়িত্বশীল পক্ষ। 10 বছরের বেশি সময় ধরে নাইজেরিয়ায় কঠোর ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায় বোকো হারাম। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়। ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশ আজ অনেক এগিয়ে গেছে দাবি করেছেন বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী সব কথা বলেন। তিনি আরও বলেন, জাতির পিতার ভাস্কর্য নিয়ে 71-এর পরাজিত শক্তিরা আবারও শকুনের মতো দেশটাকে খামচে ধরতে চায়। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 8 জনের সন্ধানে অভিযান আপাতত বন্ধ। সকালে আবারও শুরু করার কথা জানিয়েছে নৌপুলিশ এবং কোস্টগার্ড। মঙ্গলবার হাতিয়া চারনন্দী ঘাট থেকে ভোলার মনপুরা যাচ্ছিল বর কনেবাহী যাত্রী। এই ট্রলারটি খেরিং চর এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের মুখে পড়ে এই ট্রলার এবং ডুবে যায় সেখানে। পরে কনে তসলিমা আক্তার সহ 7 জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতদের সবার বাড়ি হাতিয়ায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে দেয়া হয়েছে। কোভিড-19-এ আক্রান্ত হয়েও বেঁচে ফিরলেন শতবর্ষী এক স্প্যানিশ বৃদ্ধা চিকিৎসক। নার্সদের শুভেচ্ছার মধ্য দিয়েই ফিরলেন তিনি বাড়ি। রাজধানী মাদ্রিদের এক হাসপাতালে কোভিড-19 ওয়ার্ডে 14 দিন চিকিৎসাধীন ছিলেন 104 বছর বয়সী এলেনা। চিকিৎসকরা জানান, করোনা সংক্রমণ নিশ্চিতের পর নিউমোনিয়াতেও আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত সব ঝুঁকি কাটিয়ে উঠতে পেরেছেন। গ্রেগরি ম্যারিল্যান্ড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা 4149তম রোগী তিনি। গেল বছর প্রাণঘাতী ইনফ্লুয়েঞ্জাকেও হার মানান এলেনা। গন্ধ শুকেই করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করতে পারে কুকুর। অস্ট্রিয়ান সেনাবাহিনীতে কাজ করা একটি কুকুরের মাঝে দেখা গেছে এই দক্ষতা। বেলজিয়াম শেফার্ড প্রজাতির কুকুরটির নাম ফ্যান্টাসি। কন্টেইনারে 5 মিনিট ধরে নিঃশ্বাস ফেলার পর সেটি দেওয়া হয় ফ্যান্টাসিকে। গন্ধ শুকেই ঠিকঠাক বুঝে ভাইরাসের অস্তিত্ব জানান দেশে। একাধিক পরীক্ষায় মিলেছে নির্ভুল ফল। কোভিড-19-এর গন্ধ বিষয়ক কোনো গবেষণা কিংবা পরীক্ষা হয়নি অস্ট্রিয়ায়। এর আগে ঘামের গন্ধ থেকে কোভিড আক্রান্তদের শনাক্ত করার পরীক্ষা হয়েছে ফ্রান্স সহ কয়েকটি দেশে। 85 থেকে 100% ক্ষেত্রে নির্ভুল ফল জানাতে পেরেছে প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুর। লা লিগার খবর এবার নিজেদের মাঠে আজ টেবিল টপার রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে এই ম্যাচ। 11 ম্যাচের মধ্যে 4টিতে হেরে এরই মধ্যে টেবিলের 8-এ নেমে এসছে পিকে মেসিরা। এলএমটেনের ফর্মহীনতা বেশ ভালোই ভোগাচ্ছে কাতালানদের। বিপরীতে 13 ম্যাচে মাত্র একটি হার রিয়াল সোসিয়েদাদের। যদিও সবশেষ টানা 3 ম্যাচে ড্র করে শীর্ষস্থান হারানোর শঙ্কায় রয়েছে তারা। একই সাথে বার্সেলোনার মাঠ থেকে জয় নিয়ে কখনোই ফিরতে পারেনি সোসিয়েদাদ। মুখোমুখি 52 দেখায় অবশ্য 33 জয় বার্সেলোনার এবং 8 জয় রিয়াল সোসিয়েদাদের। এই ছিল এখনকার সব খবরে। এতক্ষণ যারাই সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী রাত 12টায় আবার দেখা হবে। সে অবধি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।